একদিন কলেজ থেকে এসে শুনলাম মা বলল আজকে তোকে দেখতে আসবে। তো ভাবি আমাকে রেডি টেডি করে দিল। বিকেলে আমাকে দেখতে আসলো আমার শাশুড়ি, আমার যা, তারা দুইজন আমাকে দেখতে আসলো। তো দেখার পরে আমার শাশুড়ির আমাকে ভালো লাগছে। তো আমার শাশুড়ি যে আমার হাজব্যান্ড ওকে ফোন দিছে যে আমাদের মেয়ে পছন্দ হয়েছে, তুই আয়। তখন সে বলল যে না আমার আসতে হবে না, ভাবিকে জিজ্ঞেস করো, যদি পছন্দ হয় তাহলে তোমরা কথা পাকা করে ফেলো, সমস্যা নেই। তো যাই হোক, তখন সে আমার যা আমাকে একটা আংটি পরাই দিল, বলল যে ঠিক আছে আমাদের মেয়ে পছন্দ হয়েছে। তো আমার বাবা আগে থেকেই দেখছে তাদের বাড়ি ঘর ছেলে, তাদের পরিচিত হয়, চিনে, আমি চিনি না। তো যাই হোক, তারপরে আমার বিয়ে হয়ে গেল। বিয়ের পরে ৮-১০টা মেয়ের জীবন যেরকম থাকে আমার জীবনটাও সেরকমই মোটামুটি চলতেছিল। তবে আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমার হাজব্যান্ডের যে ওয়াইফের প্রতি যে একটা এক্সট্রা কেয়ার করা, ভালোবাসা, ঘুরতে নিয়ে যাওয়া বা ওই ধরনের কোনো কেয়ার নাই। মানে প্রয়োজন ছাড়া তার সাথে আমার তেমন কোনো কথা হয় না, এমন সম্পর্ক আমাদের দুইজনের। তারপরে আমি এই ব্যাপারটা আমার ভাইয়ের বউর সাথে, মানে আমার বড় ভাবির সাথে শেয়ার করলাম যে ভাবি এমন এমন ব্যাপার। তখন আমার ভাবি আমাকে বলল যে তোমাদের তো নতুন বিয়ে হয়েছে, এখন এই কারণে হয়তো বা এরকম হইতেছে, আর তোমার তো অ্যারেঞ্জ ম্যারেজ, দুজন দুজনকে বুঝতে একটু সময় দাও, তারপরে দেখবা ঠিক হয়ে গেছে। তো আমিও সেটা মনে করে শ্বশুরবাড়ি চলে গেলাম। তো আমার বিয়ের যখন ৭ মাস বয়স তখন আমি কনসিভ করলাম। তো কনসিভ করার ৩-৪ মাসের মাথায় আমার, তো আমার কনসিভ করার পরে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আমার যা মনে হয় খুশি না, কারণ তার বিয়েরও ৫ বছর হয়ে গেছে, সে এখনও, তার কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। তো আমার যখন বেবিটার ৪ মাস চলে পেটে, তখন আমি হঠাৎ একদিন আমার রাত্রের বেলা পেটে ব্যথা, তারপরে হসপিটালে নিয়ে গেল। ওইখানে যাওয়ার পর জানতে পারলাম যে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, অ্যাবর্শন করতে হবে। তখন নাকি ডাক্তাররা আমার হাজব্যান্ডকে বলছে যে আপনারা যদি বাচ্চা না রাখার হয় তাহলে নেন কেন, ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট করে তারপরে এখানে নিয়ে আসেন, মানে এই ধরনের কথাবার্তা নাকি বলছে। তো আমার হাজব্যান্ড তো আমার উপরে প্রচুর রাগ যে আমি কেন বাচ্চা নিলাম, নেওয়ার পরে কেন এই ধরনের কিছু করলাম। তো বাসায় আসার পরে সে আমাকে এই কথাটা বলছে যে তুমি কেন ওষুধ খাইছো, এরকম করছো। তো আমি কথাটা মাথায় রাখছি, কিন্তু আমি তো বলছি না আমি তো কোনো ওষুধ খাইনি। তখন তারা ভাবছে হয়তো বা ডাক্তারের কোনো ভুল হয়েছে। যাই হোক, তারপরে তো এই কথাটা আমার মাথায় ছিল যে আমার বাচ্চাটা ওষুধ খাইয়ে নষ্ট করা হয়েছে। বাকি সবাই আস্তে আস্তে সব কিছু ভুলে গেছে। তো এই ঘটনার প্রায় ১-১.৫ মাস পর আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পর আমি ১ মাস আমার বাবার বাড়ি থেকে আসি। তো ওইখান থেকে আসছি তার মানে ১৫-২০ দিন পরে একদিন আমি রাত্রে আমার হঠাৎ ঘুম ভেঙে গেছে, দেখি আমার পাশে আমার হাজব্যান্ড নাই। তো সে কোথায় গেল, উঠে আমি তো প্রথমে ভাবছি সে হয়তো ওয়াশরুমে আছে, এই জন্য আমি তাকে খুঁজি নাই। কিছুক্ষণ পর দেখলাম, আমি বের হইলাম, বের হওয়ার পরে দেখি আমার জায়ের রুম থেকে তার গলার শটটা আমি পাইলাম। তো আমি আর কিছু বলি নাই যে কী হইতেছে, আগে আমি দেখি বুঝি তারপরে বলি। আইসা আমি চুপ করে শুয়ে রইলাম, কিছুক্ষণ পর সে আসলো। তো এইটা দেখার পরে আমি প্রথমে তো সন্দেহ করলাম, তারপরে আমি বললাম যে কালকেও আমি দেখবো। তো পরদিন আমি অনেকটা সময় জেগেছিলাম, এরকম আর দেখি নাই। এভাবে ৪-৫ দিন আর এরকম দেখি নাই। তারপরে ৪-৫ দিন পরে আবার একদিন দেখলাম যে আমার হাজব্যান্ড আমার রুমে নাই। তো সাথে সাথেই উঠে আবার আমি গেছি। যাওয়ার পরে আমি, মানে আমার জায়ের রুমের দরজাটা একটু খোলাই ছিল, আমি ওনাদের দুইজনকে যাই হোক অশ্লীলভাবে দেখি। দেখার পরে আমি চুপ করে এসে বসে থাকি এবং আমি মানে কান্না করতে থাকি। এর মধ্যে আমার হাজব্যান্ড আসে প্রায় ১-১.৫ ঘন্টা পরে। আসার পরে আমি যখন জিজ্ঞেস করি তখন প্রথমে তো সে মানে ভয় পেয়ে যায়, থতবত খেয়ে কথা বলতে পারে না। তারপরে সে আবার আমাকে, মানে আমার যা এসে তখন তারা দুইজন মিলে আমাকে ধমকায় যে যদি আমি কাউকে কথা বলি বা এটা নিয়ে কোনো কিছু করি তাহলে আমাকে মেরে ফেলবে, তারপর আমাকে নদীতে ফালাই দিবে, তারপরে সবার কাছে বলবে যে আমি হয়তো বা কারোর সাথে রিলেশন ছিল, চলে গেছি, এরকম। আর আমাদের যেহেতু একদমই নিম্ন মধ্যবিত্ত পরিবার ছিল, বাবা মারা গেছে, ভাইয়ের ইনকামে সংসার চলে, শ্বশুরবাড়ি ছেড়ে হুট করে চলে যাব এটাও পারতেছিলাম না, আর এই ধরনের কথা কাকে বলবো এটাও চিন্তা করতে করতে একটা সময় আমি চুপ করে যাই। তো আমি চুপ করে যাওয়ার কারণে তারা দুজন বুঝতে পারে যে আমি ভয় পেয়ে গেছি। তো তারা দুজন তখন আমার সামনে জিনিসগুলো ওপেনলি করতে থাকে। তো আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি আর আমি, আমার হাজব্যান্ড আর আমার যা, আমরা এই ৪ জনের পরিবার। বড় আপু ইটালিতে থাকে, বড় ভাইয়াও ইটালিতে থাকে। তো ২ তলা আমাদের ডুপ্লেক্স বাড়ি। দোতলায় আমি আর আমার হাজব্যান্ডের বেডরুম, আমার জায়ের বেডরুম, এক্সট্রা একটা বেডরুম, আর নিচতলায় একটা বেডরুম আছে, আর বাকি সব ড্রয়িং, ডাইনিং, কিচেন। যাই হোক, তো যার কারণে মানে সবার অনেক দূরত্ব থাকার কারণে রুমের, তো কোথায় কি হচ্ছে ওইরকমভাবে আমার শাশুড়ি তত খেয়ালও করে না। যাই হোক, তো এই ঘটনা চলে গেল, এরকম চলতেছে। তারপরে আমি আর জিনিসগুলো নিতে পারতেছিলাম না। তো একদিন আমি ঘুমাইছিলাম,
উঠে দেখলাম যে আমার যা আর আমার হাজব্যান্ড প্রায় মানে খুব জোরে জোরে কথা বলতেছে, চেঁচামেচি করতেছে। তো আমি আস্তে গিয়ে বাইরে গিয়ে দাঁড়ায় তাদের কথা শুনতেছিলাম, শুনলাম যে আমার যা কনসিভ করছে। তো আমার হাজব্যান্ড বলতেছে বাচ্চাটা নষ্ট করে ফেলতে, কিন্তু সে বলতেছে যে না, 1 মাস পর যেহেতু তোমার ভাই আসবে তাহলে বাচ্চাটা রেখে দিই। তো যাই হোক, দুইজনের কথা কাটাকাটির মধ্যে এক পর্যায়ে তারা মানলো যে না, বাচ্চাটা রেখে দিবে। তারপরে তারা বাচ্চাটা রাখলো। তারপর 1 মাস পরে আমার ভাসুর আসলো। ভাসুর আসার 1-1.5 মাস পরে বা 2 মাস পরে আমার যা বললো যে সে কনসিভ করছে। তো সবাই ভাবলো অনায়াসে যে বাচ্চাটা আমার ভাসুরের। তারপরে কিছুদিন যখন বাচ্চাটা হওয়ার সময় হইলো, যেহেতু বাচ্চাটা 1 মাস আগে থেকেই আরও 2 মাসের কনসেপ্ট ছিল, তো সবাইকে বোঝানো হইলো যে ওনাদের মানে কমপ্লিকেশন আছে, 1-1.5 মাস আগে সিজার করতে হবে, এরকম বলে আমার শাশুড়িকে সে বুঝাইলো। তারপরে বাচ্চাটা হইলো, কিন্তু তার বাচ্চাটা হয়েছে মরা। তখন আমি মানে খুব সাহস করে আমার যাকে একটা কথা বলছিলাম যে আপনার বাচ্চাটা আজকে মরা হওয়ার কারণে আমার খুব দুঃখ পাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমি অনেক খুশি, আর আমি সবসময় দোয়া করব কোনোদিন যাতে আপনি আর মা না হইতে পারেন। তো এই কথাটা আমি তাকে বলি, তখন সে কিছু বলে না, সে শুধু বলে এত বড় একটা কথা তুমি আমাকে বলতে পারলা। সে আমাকে কিছু বলে না, কিন্তু আমার হাজব্যান্ডের কাছে ঠিকই বলে। তো আমার হাজব্যান্ড যত কিছুই করুক, এমনিতেই গালাগালি করছে, আমাকে অনেক খারাপ ব্যবহার করছে, কিন্তু কোনোদিন সে আমার গায়ে হাত তোলে নাই। ওই দিন সে আমার গায়ে হাত তোলে। তো সে আমার গায়ে হাত তোলে পড়ে রাত্রের তখন প্রায় 9টা 9:30 বাজে। তখন আমি আমার বাবার বাড়ি চলে যাই। তো আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি থেকে 1-1.5 ঘন্টার রাস্তা, রিক্সায় করে যাওয়া যায়। তখন আমি আমার বাবার বাড়ি চলে যাই। আমি আমার বাবার বাড়ি যাওয়ার পরে মানে 3-4 ঘন্টার মধ্যে আবার আমার হাজব্যান্ড আমাকে নিতে চলে আসছে। তো সবাই বুঝতে পারছে যে আমাদের মধ্যে কিছু একটা হয়েছে, বা আমাকে মারছে, আমার চেহারা টেহারা ফুলে আছে এরকম। তো সে ওখানে গিয়ে আমার মার কাছে মাপ চায়, আমার ভাইয়ের কাছে মাপ টাপ চেয়ে, আমি যাতে কোনো কিছু তাদের দুজনের সম্পর্কে বলে না দেয় এজন্য সে যায় ওখানে গিয়ে। সেও আমার কাছে মাপ চায়, বলে যে ঠিক আছে, যা করছি ভুল হয়ে গেছে, চলো এখন বাসায়। এই ধরনের আর কিছু সামনে থেকে হবে না, বা ভাবির সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, তুমি এখন বাসায় চলো। তারপর আমি চলে আসলাম তার সাথে। আসার পরে ভালোই চলতেছিল আমাদের সংসার। তারপরে 3-4 মাস পরে আমি জানতে পারলাম যে আমি কনসিভ করছি। তখন আমার মানে খুব ভয় হইতেছিল, যে আমার একটা ধারণা ছিল যে আমার বাচ্চাটা মনে হয় আমার যাই নষ্ট করে দিছে মেডিসিন দিয়ে। তারপরে আমি হসপিটালে গেলাম, ডাক্তার দেখাই। ওইখান থেকে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটু বাসায় দিয়ে আসেন, আমার ভালো লাগতেছে না। তারপরে আমি আমার বাবার বাড়ি গেলাম। বাবার বাড়ি যাওয়ার পরে তখন আমি কাকে বলবো, মার সাথে তো তত ফ্রি না। তখন আমার ভাইয়ের বউকে বললাম যে ভাবি, আমি যদি তোমাদের বাড়িতে থাকি তাহলে কি তোমার অনেক সমস্যা হবে? তখন ভাবি বললো কেন? তখন আমি বললাম যে এমন এমন আমার মনে হয় আমার প্রথম বাচ্চাটা আমার যা নষ্ট করে দিছে, এখন যদি আমার বাচ্চাটার আবার ক্ষতি করে তাহলে আমি তোমাদের বাড়িতে থাকি। তুমি আমাকে শুধু বাচ্চাটা হওয়ার আগে অবধি থাকতে দাও, কোনো আমি এখানে থাকলে হয়তো আমার বাচ্চাটা সেফ থাকবে। এরকম বলার পরে ভাবি বলে আচ্ছা সমস্যা নেই। আমার ভাবি এমনি তো খুব ভালো মানুষ ছিল। তারপরে ভাবি বলে আচ্ছা ঠিক আছে তুমি থাকো। তো আমার হাজব্যান্ড এসে খুব মানে প্রতিদিনই আমাকে নিতে আসে যে চলো না, এখানে থাকতে হবে না, এখানে কেন থাকবো, বাসায় থাকবো। তো আমি না টিকতে পেরে 4-5 দিনের মাথায় তাকে বলি যে এমন এমন ডাক্তার যেহেতু এই কথাটা বলছে, আমার মনে হয় আমার বাচ্চাটা আপনার ভাবি নষ্ট করছে। তখন সে চলে যায় চুপ করে। বাসায় গিয়ে সে যখন আমার যাকে জিজ্ঞেস করে, দুজনে খুব কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে আমার যা স্বীকার করে যে হ্যাঁ এই কাজটা সেই করছে। তো তখন সে আর আমাকে মানে জোর করে না যে তুমি বাড়িতে আসো। তো সে তো আমি 1 বছর আমার বাবার বাড়িতে থাকি। থাকার পরে আমার বাচ্চাটা হয়। তো বাচ্চার যখন 40 দিন হয়ে গেছে, তখন তো আমার শাশুড়ি এখন আর ওনার নাতিকে এই বাড়িতে রাখবে না, আমার ছেলে হয়, এ বাড়িতে আর রাখবে না। সে আমার বাচ্চাকে সহ আমাকে নিয়ে যাবে। কিন্তু তখন তো আমার ভেতরে ভয়টা না তখন আর কাটে নাই। এরকম মানে শাশুড়িকে এই নেয়া বিনায়া মিথ্যা কথা বলতে বলতে এক পর্যায়ে মানে পুরা 11 মাস থাকলাম আমার বাবার বাড়ি। আমার বাচ্চার বয়স যখন 11 মাস, তখন আমার ভাসুর মানে আসবে বিদেশ থেকে, তখন বলতেছে আমাকে নিয়ে যাওয়ার কথা। তারপরে আমি তো আর থাকতে পারলাম না, কারণ তখন কি বলে না করবো, আর এতদিন পর্যন্ত নানান বাহানা দিয়ে থাকতেছিলাম। তারপরে আমার ভাসুর আসার পরে ওই বাড়িতে নিয়ে গেল, আমার ছেলের জন্মদিন করবে এরকম করে। তো আমার হাজব্যান্ড আমাকে এসে বলল যে আমি বিদেশ চলে যাব, তুমি যেহেতু বিশ্বাস করো না যে আমি আমার ভাবির সাথে আর কোনো সম্পর্ক নাই, তাহলে আমি বাইরে চলে যাব, তাইলে তো তোমার বিশ্বাস হবে। তখন আমি কথাটা আমার ভাবির সাথে আবার শেয়ার করলাম যে আমার হাজব্যান্ড বলছে বিদেশ চলে যাবে। তখন আমার হাজব্যান্ড বলতেছে, আমার ভাবি আমাকে বলল যে তুমি তোমার হাজব্যান্ডকে বলো যে যেহেতু তোমার ভাবিকে নিয়ে তোমার সমস্যা, বাচ্চাটাকে নিয়ে যাইতে ভয় পাইতেছো, বলো যে ওনার হাজব্যান্ডের সাথে ওনাকে পাঠায় দিতে, উনি ওনার হাজব্যান্ডের সাথে থাকুক, তুমি তোমার হাজব্যান্ডের সাথে থাকো। তোমার হাজব্যান্ডকে বলো যে এই কাজ করে, এটাতেই চলবে, আর দরকার নেই। তো আমি আবার তাকে গিয়ে বাসায় গিয়ে বুদ্ধি করে আবার বললাম, ভাবির কথাটা মনে পড়লো পরে বললাম যে আপনি ভাবির যেহেতু বাচ্চা কাচ্চা হচ্ছে না, ভাইয়া আসলে আপনি ভাবিকে নিয়ে যেতে বলেন,
আপনি কেন বিদেশ যাবেন? তারা হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাক, আমরা হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকি। আপনার যতটুকু এখানে ব্যবসা বাণিজ্য আছে এটা দিয়ে আমাদের হয়ে যাবে। আমি আর টাকা পয়সা এত চাই না আমি যে আপনার বিদেশ যেতে হবে। তো আমার ভাসুরের আবার সিটিজেনশিপ ছিল ইটালির, তো সে বলে যে আচ্ছা তাহলে ভাইয়া আসলে বলবো। তো ভাইয়ার সাথে কথা বলার পরে ভাই সবার কাছে এটাই মনে হয় সঠিক, কিন্তু আমার যা যাবে না। সে প্রথমে একদম রাজি না, তারপরে যায়। যাওয়ার পরে তারপর থেকে আমার আর আমার হাজব্যান্ডের আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভালো আমাদের সংসার চলতে থাকে। আমাদের আর তেমন কোনো সমস্যা হয় নাই। তারপরে ছেলেটার 4 বছর পরে আমার আরেকটা মেয়ে হয়। এখন আমার বিয়ের প্রায় 11 বছর বয়স চলে। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আর অন্যদিকে আমার যা বাহিরে গেছে, সে তার হাজব্যান্ডের সাথে যে চলে গেছে অনেক সময় হয়ে গেছে, কিন্তু সে এখনও অবধি কনসিভ করতে পারে নাই এবং সে এখনও মা হয় নাই। তো এই কথাটা মাঝে মাঝে আমাকে খুব ভাবায় যে আমার কি আসলে ওই কথাটা তাকে বলাটা উচিত হয় নাই যে আপনি আপনি কখনো মা হতে পারবেন না। আবার মাঝে মাঝে মনে হয় যে ঠিকই আছে, সে আমার সাথে তো আর কম খারাপ করে নাই। তো জানি না, আল্লাহ ভালো জানে কি করছি আর কেন বা তার সাথে এরকম হচ্ছে। তো যাই হোক, এই ছিল গল্পটা। গল্পটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন। আর যদি গল্পটা ভালো লেগে থাকে এবং নেক্সট এরকম গল্প আর আমার চ্যানেলে শুনতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নতুন চ্যানেল, একটু সাপোর্ট করবেন সবাই। তো ভালোবাসা দিবেন সবাই, সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।